নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভিন্ন দেশের রূপকথার গল্প ও লোককাহিনী অবলম্বনে তিব্বতের লোককাহিনী একটা ব্যাঙের গল্প। ভারত ও চীনের মাঝে রয়েছে তিব্বত। খুব প্রাচীন জাতি, কিন্তু স্বাধীন নয়, চীনের অধীনে আছে। এটা নিয়ে তাদের অনেক দুঃখ, তাদের অনেক দুঃখের কথা ছড়িয়ে আছে তাদের মায়াবরা লোককাহিনীও। তিব্বতের পাহাড় এলাকায় বাস করত গরিব এক পরিবার। তাদের কাজ ছিল বার্লি এবং আলু চাষ করা। কষ্টের জীবন ছিল তাদের। তাদের কোনো সন্তান ছিল না। তারা নিজেদের মাঝে বলাবলি করত যে আমাদের একটা সন্তান থাকতো, দিনগুলো কতই না মধুর হতো। তাই তারা দুজনেই একাগ্র চিত্তে পাহাড় এবং নদীর দেবতার নিকট সন্তানের জন্য প্রার্থনা জানালো। অবশেষে তাদের একটি সন্তান হলো, কিন্তু সে সন্তান মানব সন্তান ভূমিষ্ঠ হয়নি। হয়েছিল বিরাট এবং স্ফীত দুটি চোখ বিশিষ্ট একটি ব্যাঙ। বুড়ো তখন বলল, কি আশ্চর্য, এটা তো মানব শিশু নয়, দুটি স্ফীত চোখ বিশিষ্ট ব্যাঙ মাত্র। চলো এটাকে দূরে কোথাও ফেলে দিই। এরকম কিছু করতে তার স্ত্রীর সম্মতি ছিল না। জবাবে সে বলল, দেবতা আমাদের উপর সদয় হন না, তাই মানব শিশুর বদলে উনি একটি ব্যাঙ দান করেছেন। কিন্তু যাই হোক, সে যেহেতু আমাদেরই সন্তান, তাকে এভাবে দূরে ফেলে দেওয়া আমাদের উচিত নয়। ব্যাঙ সাধারণত কর্দমাক্ত জলাশয়ে বাস করে, তাই আমাদের ঘরের পিছনের জলাশয়টাতে ওকে ছেড়ে দাও, ওখানেই সে বাস করুক। বুড়ো তখন ব্যাঙটাকে হাতে তুলে নিল, কিন্তু যখনই তাকে নিয়ে যেতে উদ্যত হলো, তখনই ব্যাঙটি কথা বলে উঠল, মা, বাবা আমার, দয়া করে আমাকে জলাশয়ে ফেলে দিও না। আমি মানুষের ঘরে জন্ম নিয়েছি, আমাকে মানুষের মাঝে বাঁচতে দাও। বড় হয়ে আমি আমার জন্মভূমি এবং গরিবদের জীবনের রূপ পাল্টাবো। বুড়ো বিস্ময়ের সুরে চিৎকার করে উঠল, ওগো শুনছ, কি আশ্চর্য ঘটনা, সে মানুষের মতো কথা বলে। জবাবে স্ত্রী বলল, সে যা বলেছে তা ঠিক। আমাদের মতো গরিব লোকেদের ভাগ্যের পরিবর্তন সাধনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এরকম করে আর তো চলে না। যখন সে কথা বলতে পারে, সে নিশ্চয়ই একটি সাধারণ ব্যাঙ নয়, সে আমাদের কাছেই থাকুক। প্রকৃত মানব শিশুর মতোই ব্যাঙটি তাদের সাথে বাস করতে লাগলো। তিনটি বছর পেরিয়ে গেল। প্রত্যহ কি কঠোর অধ্যবসায়ের সাথে বুড়ো বুড়ি কাজ করে যায়, তাও ব্যাঙটির অগোচর রইল না। এমত অবস্থায় সে একদিন বুড়িকে বলল, মা, মোটা ময়দা দিয়ে একটা ভাপা রুটি তৈরি করে একটা থালার মাঝে রেখে দাও, আগামীকাল আমার প্রয়োজনে লাগবে। উপত্যকার প্রবেশপথে অবস্থিত পাথরের মিনারওয়ালা দুর্গে খাজনাওয়ালা জোংবেন বাস করেন। আমি তারই কাছে যাচ্ছি। উদ্দেশ্য তারই এক মেয়ের পাণিপ্রাপ্তি হওয়া। তার 3টি সুন্দরী মেয়ে আছে। এর মাঝে দয়ালু এবং উপযুক্তটিকেই আমি বিয়ে করব এবং তোমার দৈনন্দিন কাজে সহায়তা করার জন্য ঘরে নিয়ে আসব। বুড়ি জবাবে বলল, প্রিয় বৎস, ওরকম করে ঠাট্টা করতে নেই। কেউ কি তার মেয়েকে ক্ষুদ্রাকৃতির ও কুৎসিত জীবের কাছে বিয়ে দিতে চাইবে? তুমি একটা সাধারণ ব্যাঙ মাত্র, যাকে কোনো চিন্তা ব্যতিরেকেই পদদলিত করা যায়। ব্যাঙ বলে উঠল, তুমি আমার জন্য ভাপা রুটি বানিয়ে দাও, উনি নিশ্চয়ই মত দেবেন। অবশেষে বুড়ির সম্মতি সূচক সায় মিলল। সে বলল, ঠিক আছে, তোমার ইচ্ছা মতো একটি রুটি তোমাকে বানিয়ে দেব। তবে বাছা, মনে করো দানব দেখলে মানুষ যেমনটি করে, তেমনি যদি তোমাকে দেখা মাত্র তার বাসগৃহ থেকে তোমার মাথার উপর ছাই নিক্ষেপ করা হয়, তখন কি হবে? ব্যাঙ বলল, না মা, এরকম করতে তারা সাহস পাবে না। তাই বুড়ি পরদিন সকালে মোটা ময়দা দিয়ে একটি বড় আকৃতির রুটি তৈরি করে একটি থালের মাঝে রেখে দিল। ব্যাঙটি তার পিঠের উপর থালটি ঝুলিয়ে নিল এবং উপত্যকার প্রবেশপথে অবস্থিত জোংবেনের মিনারওয়ালা দুর্গের উদ্দেশ্যে লাফিয়ে লাফিয়ে পথ চলা শুরু করল। গেটের সন্নিকটে উপস্থিত হয়ে ব্যাঙ জোংবেনকে লক্ষ্য করে উচ্চস্বরে ডাকতে শুরু করল এবং বলল, দরজাটা খুলে দিতে।
কেউ ডাকছে শুনে জংবেন তার চাকরকে পাঠালেন কে ডাকছে দেখে যেতে। এক বিস্ময়কর চাহনি নিয়ে চাকর ফিরে গেল। কি আশ্চর্য প্রভু, গেটের সামনে থেকে যে ডাকছে সে এক ক্ষুদ্র ব্যাঙ ছাড়া আর কিছুই না। কি করতে হবে এটা যেন ভালোভাবেই জানে। এমনি সুরে জংবেনের নায়েব বলল, হুজুর, এটা নিশ্চয়ই একটা দানব, ওটার উপর কিছু ছাই নিক্ষেপ করি গে। জংবেন অসম্মতি জানালেন, না, একটু অপেক্ষা করা যাক, এটা দানব নাও হতে পারে। তিনি বলে চললেন, ব্যাঙ সাধারণত পানিতে বাস করে, এমনও হতে পারে এই ব্যাঙ ড্রাগন রাজার প্রাসাদ থেকে কোনো বাণী নিয়ে এসেছে। দেবতার উপর যেমন করে দুধ ছিটানো হয় ওর বেলায়ও তেমনটি করো, অতপর আমি নিজে তার সঙ্গে দেখা করব। তার আদেশ প্রতিপালিত হলো এবং দেবতার মতোই ব্যাঙকে অভ্যর্থনা জানানো হলো। চাকরেরা ব্যাঙের উপর দুধ ছিটালো এবং কিছু পরিমাণ দুধ শূন্যে ছিটানো হলো। অতপর জংবেন নিজে গেট পর্যন্ত গেলেন এবং ব্যাঙকে জিজ্ঞেস করলেন, বাপু, তুমি ড্রাগন রাজার প্রাসাদ থেকে এসেছ, তুমি কি চাও? ব্যাঙ জবাব দিল, আমি ড্রাগন রাজার প্রতিনিধি নই, নিজের ইচ্ছে মতো আমি এখানে এসেছি। জানি আপনার 3টি মেয়েই বিবাহযোগ্য। আমি একজন প্রার্থী, এদেরই একজনকে আমি স্ত্রী হিসেবে পেতে চাই। দয়া করে আপনি সম্মতি দিন। একটা ভীতি জংবেন এবং তার চাকরদেরকে পেয়ে বসল। জংবেন বললেন, কি যাতা বকছ, তুমি খুব ক্ষুদ্র এবং কুৎসিত, কি হিসেবে তুমি আমার মেয়ের যোগ্য বলে মনে করো? অনেক প্রতিষ্ঠিত জংবেন আমার মেয়ের পানি গ্রহণ করতে চেয়েছে এবং আমি প্রত্যাখ্যান করেছি। এই সবই কি আমার মেয়েকে একটা কদর্য ব্যাঙের নিকট বিয়ে দেওয়ার জন্য? ব্যাঙ জবাব দিল, ও বুঝেছি, আপনি তাহলে সম্মত নন। ঠিক আছে, আপনি সম্মতি না দিলে আমি হাসতে শুরু করব। একথা শুনে জংবেন অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন এবং বললেন, তুমি দেখছি উন্মাদ হয়ে গেছো, তুমি যদি হাসতে চাও তবে চালিয়ে যাও। এরপর ব্যাঙ হাসতে শুরু করলো। রাতে পুকুর ভর্তি ব্যাঙের চিৎকার অপেক্ষা তার হাসির শব্দ 100 গুণেরও অধিক ছিল। তার এই বিকট হাসিতে মাটি কেঁপে উঠল। জংবেনের দুর্গের মিনারগুলো এমনভাবে নড়তে শুরু করল, মনে হলো এগুলো ধসে পড়বে। দেয়ালে ফাটল দেখা দিল, বালি ও প্রস্তর খণ্ডসমূহ শূন্যে নৃত্য করতে লাগলো এবং আকাশ ও সূর্য অন্ধকারে নিমজ্জিত হলো। জংবেনের পরিবার ও চাকরেরা বিশাল দুর্গের এই প্রান্ত ও প্রান্ত ছুটাছুটি করতে শুরু করলো। অবশ্য কী হচ্ছে বা তারা কি করছে এসব কিছুই তাদের বোধগম্য হলো না। কেউ কেউ আবার নিজেদের মাথার উপর আসবাবপত্রের ভাঙা টুকরো হাতে বহন করছিল, যেন এতে করে তারা দুর্যোগকে রুখতে যাচ্ছে। হতাশাগ্রস্ত জংবেন জানালা দিয়ে মাথা গলিয়ে ব্যাঙকে অনুনয়ের সুরে বললেন, দয়া করে আর হেসো না, অন্যথায় আমরা সবাই মারা যাব। আমি আমার জ্যেষ্ঠ কন্যাকে বলবো তোমার সঙ্গে যেতে এবং তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে। ব্যাঙ তার হাসি থামালো। আস্তে আস্তে মাটির কম্পন থেমে গেল এবং বাসগৃহ পুনর্বার স্থিতিশীল হলো। একমাত্র ভীতিই জংবেনকে বাধ্য করেছে ব্যাঙের নিকট তার মেয়েকে সমর্পণ করতে। তিনি বললেন, 2টি ঘোড়া নিয়ে আসতে, একটিতে তার মেয়ে চড়বে এবং অপরটিতে বিয়ের উপঢৌকন যাবে। একটা ব্যাঙকে বিয়ে করতে জ্যেষ্ঠ কন্যা একান্ত অনুচ্ছুক ছিল। ঘোড়ায় আরোহণের প্রাক্কালে ঘরের চাল সংলগ্ন জাতার 2টি পাথর তার নজরে এলো। সবার অলক্ষ্যে সে জাতার উপরের পাথরটি কুড়িয়ে নিল এবং বুকের মাঝে লুকিয়ে রাখল। পথ নির্দেশ রূপে আগে আগে লাফিয়ে চলা ব্যাঙটিকে অনুসরণ করে ঘোড়ার পিঠে মেয়েটির পথ চলা শুরু হলো। সারাক্ষণই সে তার ঘোড়াটাকে দ্রুত বেগে চালানোর প্রচেষ্টায় ছিল। উদ্দেশ্য ছিল ব্যাঙটির সন্নিকটে যাওয়া এবং ঘোড়ার খুরির আঘাতে তাকে হত্যা করা। কিন্তু ব্যাঙটি কখনো বাঁয়ে কখনো ডানে লাফিয়ে চলাতে তার ইচ্ছা বাস্তবায়িত হতে পারেনি। অবশেষে সে অত্যন্ত অধৈর্য হয়ে পড়ল এবং একবার ব্যাঙটির অত্যন্ত নিকটবর্তী হয়ে সে লুকিয়ে রাখা পাথরটি বের করে লাফিয়ে চলা ব্যাঙটিকে লক্ষ্য করে নিক্ষেপ করল।
উদ্দেশ্য সিদ্ধ হয়েছে ভেবে সে ঘোড়াটিকে নিজ গৃহ অভিমুখে ফেরালো। কিছু দূর যেতে না যেতেই ব্যাঙটি তাকে উদ্দেশ্য করে বলে উঠল, থামো কন্যা, তোমাকে আমার কিছু বলার আছে। মুখ ফিরাতেই সে ব্যাঙটিকে দেখতে পেল, যা তার পাথরের মধ্যবর্তী স্থানে ছিদ্র থাকার বদৌলতে ব্যাঙটি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেয়েছে। বিস্মিত অবস্থায় মেয়েটি ঘোড়াটিকে থামালো। ব্যাঙটি তাকে বলল, আমরা দুজন পরস্পরের জন্য নই, বাড়ি চলে যেতে পারো, যেহেতু এটাই তুমি চাও। ঘোড়ার লাগাম নিজে ধরে মেয়েটিকে বাড়ি পৌঁছিয়ে দিতে গেল। দুর্গে পৌঁছে ব্যাঙটি জোংবেনকে উদ্দেশ্য করে বলল, আমরা একজন অপরজনের জন্য উপযুক্ত নই বলে আমি আপনার মেয়েকে ফিরিয়ে দিতে এনেছি। আপনার আরেক মেয়েকে দিন, যার অদৃষ্ট আমার অদৃষ্টের সঙ্গে বাধা হতে পারে। জোংবেন রাগান্বিত হয়ে বলে উঠলেন, তুমি তো বড্ড শঠে। তুমি তোমার মূল্য বুঝতে পারছো না? তুমি এক মেয়েকে ফিরিয়ে এনেছো বলেই আমার আরেক মেয়েকে তোমার নিকট গছিয়ে দেব ভেবেছ? জোংবেন হিসেবে আমি বা কেন তোমাকে আমারই মেয়েদের মাঝে কাউকে পছন্দ করতে দেব? রাগে ও উত্তেজনায় তিনি কাঁপতে শুরু করলেন। ব্যাঙ তখন বলল, তাহলে আপনি রাজি নন মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কাঁদতে শুরু করব। ব্যাঙ কাঁদলেও সেটা তার হাসির মতো বিপজ্জনক হবে না বলে জোংবেন ভাবলেন। তিক্ত রসিকতা মিশ্রিত সুরে তিনি বলে উঠলেন, তুমি কাঁদলে কেউ ভয় পাবে না, তুমি কাঁদতে পারো। যেই ব্যাঙ কাঁদতে শুরু করলো তার বিলাপধ্বনি গ্রীষ্ম রজনীর বৃষ্টিপাতের মতো শোনালো। আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠল। চতুর্দিকে বজ্রপাতের শব্দ হতে লাগল এবং পাহাড়ের গা ঘেঁষে বন্যার ঢল নামল। সম্পূর্ণ এলাকা প্লাবিত করে জল দ্রুত বেড়ে চলল এবং দুর্গ ও পাথরের মিনারগুলো জলমগ্ন হল। পরিবারবর্গ সহ জোংবেন সমতল ছাদে আরোহণ করে জড়াজড়ি করে পড়ে রইলেন। পাঁচিল পর্যন্ত জল বাড়তেই থাকল। এক প্রান্ত দিয়ে গলা বাড়িয়ে জোংবেন ব্যাঙকে উদ্দেশ্য করে অনুনয়ের সুরে বললেন, দয়া করে তোমার কান্না থামাও, অন্যথায় আমরা সবাই মারা পড়ব। আমার দ্বিতীয় কন্যাকে তোমার কাছে সঁপে দেব। সঙ্গে সঙ্গে ব্যাঙ তার কান্না থামালো এবং জলের প্লাবন আস্তে আস্তে হ্রাস পেল। জোংবেন পুনরায় দুইটি ঘোড়া নিয়ে আসতে নির্দেশ দিলেন। একটি বহন করবে তার দ্বিতীয় মেয়েকে এবং অপরটি বিয়ের উপঢৌকন সামগ্রী বয়ে নিয়ে যাবে। অতঃপর ব্যাঙের সঙ্গে চলে যাবার জন্য তিনি তার দ্বিতীয় মেয়েকে আদেশ দিলেন। একটি ব্যাঙকে জীবনসঙ্গী করতে ওই মেয়ে অনিচ্ছুক ছিল। ঘোড়ায় আরোহণের প্রাককালে সে যাতার বাকি অর্ধেকটা পাথর সঙ্গে নিয়ে নিল এবং যথারীতি বুকের মাঝে লুকিয়ে রাখল। পথে সে ঘোড়াকে দিয়ে ব্যাঙকে পায়ে পিষে মারতে চাইল। ব্যাঙের প্রতি পাথরটা নিক্ষেপ করেই সে ফিরে যেতে চাইল, কিন্তু ব্যাঙ তাকে পিছন থেকে ডেকে বলল, শোনো কন্যা, যেহেতু আমরা একে অপরের জন্য নই, তুমি বাড়ি ফিরে যেতে পারো। সে ঘোড়ার লাগাম ধরে ওই মেয়েকেও বাড়ি পৌঁছে দিল। জোংবেনের কাছে উপস্থিত হয়ে এইবার সে তার সবচেয়ে ছোট মেয়েটিকে চাইল। একথা শুনে জোংবেন রাগে দিশেহারা হয়ে পড়লেন। রুদ্ধ কণ্ঠে তিনি বলে উঠলেন, তুমি আমার জ্যৈষ্ঠ মেয়েকে ফিরিয়ে দিয়েছ, আমি তোমাকে দ্বিতীয় মেয়েটি দিলাম, তাকেও তুমি ফিরিয়ে দিলে। এবার তুমি চাও তৃতীয়টিকে। তুমি বড্ড জোর খাটাচ্ছ। সারা দুনিয়াতে এমন কোনো জোংবেন নেই যে তোমার এই আচরণ সহ্য করবে। আইন শৃঙ্খলার প্রতি তোমার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই। রাগে কথাগুলো তার কণ্ঠে আটকে যাচ্ছিল বলে আর কিছু বলতে পারছিলেন না। তিনি ভাবলেন, তার মতো দুর্ভোগ বোধ হয় আর কাউকে কোনো দিন পোহাতে হয়নি। শান্ত স্বরে ব্যাঙ বলল, আপনি অযথা রাগ করছেন কেন জনাব? আপনার দুইটি মেয়েই আমার সঙ্গে যেতে অনিচ্ছুক ছিল বলে আমি তাদের ফিরিয়ে এনেছি, কিন্তু আপনার তৃতীয় মেয়েটি রাজি আছে। তবে কেন সে আমার সঙ্গে যাবে না? ঘৃণা মিশ্রিত স্বরে জোংবেন জবাব দিলেন, না না না, 100 বার না। কোনো মেয়ে একটি ব্যাঙকে বিয়ে করতে রাজি নয়। এই শেষবারের মতো তোমার নিজের পথ দেখতে বলছি। ব্যাঙ বলল, আমার অনুরোধ অনুমোদন করার পরিবর্তে আপনি তাহলে প্রত্যাখ্যান করছেন? তাহলে আমি লাফাবো। জোংবেন সত্যি ভীত হয়ে পড়লেন, কিন্তু চরম উত্তেজনায় তিনি চিৎকার করে উঠলেন, তোমার লাফানো দেখে ভয় পেলে আমি আর জোংবেন থাকব না। ইচ্ছে হলে তুমি লাফাতে পারো।
ব্যাঙ লাফ দিতে শুরু করতেই মাটি দুলে উঠল এবং উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো উপরে নিচে ঝাঁকুনি শুরু হলো। চারদিকের পাহাড়গুলো এমন ভীষণভাবে নড়ে উঠল যে তাদের পরস্পরের মাঝে ঠক্কর শুরু হলো। পরিশেষে পাহাড়ের পাথর বালি শূন্যে উত্থিত হলো এবং সূর্য ঢাকা পড়ল। এমনকি যৌবনের দুর্গের পাথর এবং মিনারগুলো এমনভাবে নড়তে শুরু করলো যে কোনো মুহূর্তে ধসে পড়ার সম্ভাবনা দেখা দিল। শেষ পর্যন্ত যৌবন ছাইয়ের উপর দাঁড়িয়ে তার তৃতীয় মেয়েকে ব্যাঙের নিকট সমর্পণ করার প্রতিশ্রুতি দিলেন। ব্যাঙ তার লাফানো বন্ধ করল এবং মাটি ও পাহাড়ের স্বাভাবিক অবস্থা ফিরে এলো। বাধ্য হয়েই যৌবন একটি ঘোড়ার উপর তার তৃতীয় মেয়েটিকে এবং অপর একটিতে বিয়ের উপঢৌকন সামগ্রী দিয়ে তাদের বিদায় দিলেন। তৃতীয় মেয়েটি তার অপর দুই বোনের মতো ছিল না। সে ছিল অনেকটা নরম স্বভাবের। ব্যাঙটিকে সে অনেক বুদ্ধিমান বলে ভেবে নিল এবং তার সঙ্গে যেতে সে রাজি হলো। মেয়েটিকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসতে তার মা তাদেরকে দোরগোড়ায় অভ্যর্থনা জানাতে গিয়ে বিস্মিত হলো। ভাবল, দেখো আমার ক্ষুদ্র এবং কুৎসিত খোকা কেমন সুন্দরী বউ নিয়ে ঘরে ফিরেছে। মেয়েটি অত্যন্ত পরিশ্রমী। সে প্রতিদিনই মায়ের সঙ্গে ক্ষেতের কাজ করতে বেরোতো। কাজেই বুড়ি মেয়েটিকে ভালোবাসত এবং মেয়েটিও তাকে শ্রদ্ধা করত। এইবার সত্যি সত্যিই মা নিজেকে সুখী বলে ভাবল। শরৎকাল এলো। ওই এলাকায় প্রতি বছর একটা বড় ঘোড়দৌড় অনুষ্ঠানের রেওয়াজ ছিল। দূর থেকে ধনী দরিদ্র তাদের সদ্য তোলা খাদ্যশস্য এবং গোলাকৃতি চামড়ার তাঁবু নিয়ে ওই জায়গায় জড়ো হতো। এই বুড়ি চাইল ব্যাঙকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু সে তার অনিচ্ছা ব্যক্ত করল। আমি যাব না মা, সেখানে যেতে হলে অনেকগুলো পাহাড় পাড়ি দিতে হয় যে, তাই সেটা আমার জন্য বহুদূর। ফলে সে বাড়ি রয়ে গেল এবং অন্যরা সেই জায়গার উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করল। 7 দিন ব্যাপী উৎসব চলল। শেষের দিকের 3টি দিন ঘোড়দৌড়ের জন্য নির্ধারিত ছিল। ঘোড়দৌড়ের তৃতীয় দিন সর্বশেষ দৌড় প্রতিযোগিতা যখন আরম্ভ হতে যাচ্ছে, তখনই সবুজ ঘোড়ায় চড়ে সবুজ পোশাক পরিহিত একজন যুবক ঘোড়দৌড়ের ময়দানে হাজির হলো। সর্বোৎকৃষ্ট ব্রোকেট এবং সিল্কের তৈরি ছিল তার পোশাক। তার ঘোড়ার জিন সোনার, রূপা ও রুবি খচিত ছিল। তার চেহারা ছিল সুন্দর এবং শরীর ছিল মজবুত। কাঁধে ঝোলানো তার বন্দুকটি ছিল রূপা ও প্রবাল খচিত। সে যখন সর্বশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি চাইল, তখন উপস্থিত প্রত্যেকেই তাকিয়ে দেখল তাকে। অন্য প্রতিযোগীরা কদমে চলতে শুরু করে দিয়েছে। সে তখন জিনটা ঠিকঠাক করল মাত্র, কিন্তু অচিরেই সে সমান তালে এগিয়ে গেল। বিশাল ময়দানের মাঝ দিয়ে পাড়ি দিতে গিয়ে সকল প্রতিযোগী তাদের সমস্ত মনোযোগ দৌড়ের দিকে নিবদ্ধ করল। কিন্তু নবাগত যুবক দৌড় চলাকালীন তার বন্দুকে গুলি পুড়ে নিল এবং মাথার উপর উড়ন্ত 3টি ঈগলকে গুলিবিদ্ধ করল। ঘোড়ার পিঠে বসে প্রতিটি ঈগলকেই বিদ্ধ করল সে একটি মাত্র গুলিতে। দর্শকদের পাশ দিয়ে ঘোড়া ছুটানোর সময়ে সে ঘোড়ার বাম পাশে ঝুঁকে পড়ে মাটি থেকে অত্যন্ত সুন্দর সোনালি ফুল কুড়িয়ে নিল এবং তার বাম পাশে দণ্ডায়মান দর্শকদের উদ্দেশ্যে ফুলগুলো ছুঁড়ে দিল। আবার ডান পাশে ঝুঁকে পড়ে কিছু ডুপালি ফুল হাতে তুলে নিল এবং ডান পাশের দর্শকদের দিকে নিক্ষেপ করল। পরক্ষণে আবার ঘোড়া ছুটাতে শুরু করল। সবুজ মাটির মাঝখান দিয়ে ঘোড়া ছুটানোর সময় ধুলায় আঘাতরত ঘোড়াটির খুরুই কেবলমাত্র দেখা যাচ্ছিল এবং মনে হচ্ছিল যে মেঘের মাঝ দিয়ে ঘোড়া ছুটিয়ে চলছে। সম্মোহিতের মতো দর্শকরা দাঁড়িয়ে থাকল। সব প্রতিযোগীকে পেছনে ফেলে সেই সর্বপ্রথম বিজয়স্তম্ভে পৌঁছালো। ঘোড়দৌড়ের ময়দানে উপস্থিত বুড়ো বুড়ি সহ সবাই মুগ্ধ হলো। জনতার মাঝে একটা গুঞ্জন চলতে লাগলো। কোথা থেকে এসেছে, কী বা নাম তার? ঘোড়ার পিঠে থাকা অবস্থায় বন্দুকের গুলি ছুঁড়েছে। সোনালি ফুলের উদ্দেশ্যে বাঁ দিকে এবং রূপালী ফুলের উদ্দেশ্যে ডান দিকে ঝুঁকে পড়েছে। এরকম দৃশ্য তো আগে কখনো দেখিনি। কী স্বাস্থ্যবান এবং সুন্দর যুবক! দেখো তার চমৎকার জিন, তার ঘোড়া, তার সিল্ক ও ব্রোকেট, তাকে কি অপরূপ মানিয়েছে। কিন্তু সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই সুদর্শন যুবক কোনোরূপ বিদায় সম্ভাষণ না জানিয়েই দ্রুত ঘোড়ায় আরোহণ করে চলে গেল।
যে পথে এসেছিল ওই পথ ধরেই সে ফিরে গেল। সবুজ ঘোড়ার খুরের আঘাতে নিক্ষিপ্ত বালির দিকে সবাই তাকিয়ে রইল। ব্যাঙের স্ত্রীর নিকটও এটা ছিল বিস্ময়কর। কোথা থেকে বা এই তরুণ অশ্বারোহী এলো আর কোথায় বা চলে গেল? সেও ভাবল, কত সুন্দর এবং শক্ত সমর্থ যুবকই না ছিল সে। সে নিজেও তার নাম জানতে আগ্রহী ছিল। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এত তাড়াহুড়া করে কেনই বা চলে গেল, এটা জানারও তার কৌতূহল ছিল। সে ভাবল, হয়তোবা এই তরুণ অনেক দূরের বাসিন্দা। বাড়ি ফেরার পর অন্য সবার মতোই সে ছিল বিস্ময় বিমূঢ়। ব্যাঙ দরজার নিকট এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করল। তারা সবাই যখন ঘোড়দৌড়ের খুঁটিনাটি তাকে শোনাতে শুরু করল, তখন তারা বিস্মিত হলো যে সে সমস্ত ঘটনাই জানে, এমনকি তাদের বলার আগেই সে অজানা তরুণ ঘোড়সওয়ারের কথাও। পরের বছর শরৎকাল একই জায়গায় সেই বার্ষিক প্রতিযোগিতা আবারও শুরু হলো। বুড়ো বুড়ি এবং ব্যাঙের স্ত্রীও সেখানে গেল। ঘোড়দৌড়ের সময় যখন এলো, সমস্ত মানুষই সবুজ পোশাক পরিহিত সওয়ারের এবং তার সবুজ ঘোড়ার কথা মনে করল। এই বছর অনেকেই বলাবলি করতে শুরু করলো, এবার যদি সে আসে তবে তার নাম, বাসস্থান এবং সে কোন জংবেনের অধীনস্থ এসব কিছু আমাদের জানতেই হবে। সর্বশেষ দিন যখন চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে, তখনই সবুজ পোশাক পরিহিত সওয়ারি সবুজ ঘোড়ায় আরোহণ করে ময়দানে প্রবেশ করল। এটা ছিল এত আকস্মিক যে মনে হলো সে যেন স্বর্গ থেকে নেমে এসেছে। এবারও মনোরম বন্দুকটি তার সঙ্গে ছিল। অধিকতর উজ্জ্বল ব্রোকেডের তৈরি পোশাক তার পরিধানে ছিল। অন্য সব প্রতিযোগী ঘোড়া ছুটানোর পর সে বসে চা পান করল। অতঃপর সে ঘোড়ায় আরোহণ করল। দ্রুত বেগে ঘোড়া ছুটানোর সময় আগের বছরের মতোই সে বন্দুকে গুলি ভর্তি করল। 3টি ঈগলকে গুলি করে ভূপাতিত করল। চলমান অবস্থায় ফুল সংগ্রহ করে দর্শকদের দিকে ছিটিয়ে দিল। সে এমনভাবে ঘোড়া দৌড়াচ্ছিল যেন মেঘের মাঝ দিয়ে ঘোড়া ছুটিয়ে চলছে। ময়দানের মাঝ দিয়ে একখণ্ড সবুজ মেঘের চমকানো ছাড়া আর কিছুই যে নজরে আসছিল না। এবারও চূড়ান্ত স্তম্ভে সেই সর্বপ্রথম গিয়ে পৌঁছালো। কিন্তু সূর্য অস্ত যাওয়ার প্রাককালে কোনোরূপ বিদায় সম্ভাষণ জ্ঞাপন না করেই সে দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে অদৃশ্য হলো। বুড়ো বুড়ি এবং আবেগপ্রবণ মেয়েরা পুনর্বার অশ্বকুরের আঘাতে বিক্ষিপ্ত ধূলিরাশির দিকে তাজ্জব দৃষ্টিতে তাকিয়ে রইল। এই সওয়ারের নামধাম এবং কোথা থেকে সে এলো তাদের পরস্পরের জিজ্ঞাসার ফলে প্রকৃতই একটি শোরগোলের সৃষ্টি হলো। এই বছরও লোকটির তিরোধানের আগে তাকে জিজ্ঞাসা করতে তারা ভুলে গেল। যখন বুড়ো বুড়ি পুত্র বধূকে নিয়ে ঘরে এলো, তারা অবশ্যই লক্ষ্য করল যে ওখানে যা ঘটেছে ব্যাঙ তার সব কিছুই জানে। তরুণ যুবক যে দেরিতে ঘোড়া ছুটানো শুরু করেছিল সেটা পর্যন্ত। মেয়েটির বিস্ময়ের সীমা রইল না। সে আশ্চর্যান্বিত হয়ে ভাবল, ঘটনাস্থলে উপস্থিত না থেকে ব্যাঙ কেমন করে সমস্ত কিছু সম্পর্কে জানে? সূর্যাস্তের আগেই কেন এই যুবক পুরুষটিকে বিদায় নিতে হয়? আমরা যে পথে সেখানে যাই ওই পথ দিয়েই কেন সে ঘোড়া ছুটিয়ে অদৃশ্য হয়ে যায়? দুনিয়ার এরকম ভালো সবার আছে কি? কি সুদর্শন, স্বাস্থ্যবান এবং আকর্ষণীয় এই যুবকটি! তৎক্ষণাৎ সে ব্যাপারটি তলিয়ে দেখার সিদ্ধান্ত নিল। পরবর্তী বার্ষিক ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত চক্রের পল সময় বলে বোধ হলো। আগেকার মতোই মেয়েটি শ্বশুর শাশুড়ির সাথে সেখানে গেল। কিন্তু শেষ দিন অর্থাৎ চূড়ান্ত প্রতিযোগিতার দিনে মেয়েটি শাশুড়িকে বলল, মা, আমার শরীরটা ভালো নয়, আমার মাথা ব্যথা করছে, আমি বাড়ি ফিরে যেতে চাই। খচ্চরটাকে নিয়ে আমাকে এক্ষুনি যেতে দাও। শ্বশুর শাশুড়ি দুজনেই তার প্রতি সুবিবেচক ছিল। যে খচ্চরটা তাদের তাঁবু বয়ে নিয়ে গিয়েছিল ওটার পিঠে সওয়ার হয়ে তাকে বাড়ি যেতে দিল। তাদের চোখের আড়াল হয়েই মেয়েটি দ্রুত গতিতে খচ্চরটিকে গৃহ অভিমুখে চালনা করল। বাড়ি পৌঁছেই সে ব্যাঙের খোঁজ নিল, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। ঘরের এক পাশে ব্যাঙের একটি শূন্য খোলস তার নজরে এলো। এটি তারই স্বামীর বলে তার মনে হলো। চোখে আনন্দের অশ্রু নিয়ে সে খোলসটাকে কুড়িয়ে নিল এবং চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, সেই হলো অশ্বারোহী ব্যাঙ।
যে কিনা একজন দক্ষ অশ্বারোহীও। আমি তার উপযুক্ত কিনা এখন আমি আর তা ভাবি না। আমি কি সুখী এবং সাথে সাথে কতই না হতভাগ্য। সে তার চোখের জল মুছল, কিন্তু তবুও চোখের কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। বারবার সে ব্যাঙের খোলসটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল এবং আহত কণ্ঠে বলে উঠল, হায় কপাল, কেনই বা তুমি এরকম ঘৃণ্য একটা খোলস পরে থাকবে? আমি কি দেখতে সুন্দরী নই? আমার সত্যিকার স্বামী হবার চেয়ে তুমি কি একটা ব্যাঙ হয়ে থাকতে চাও? এই খোলসটার প্রতি তার ঘৃণা এতটা উতলে উঠল যে সে এটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। সে ভাবল অন্যথায় ঘরে ফিরে তার স্বামী পুনরায় ক্ষুদ্রাকৃতি কুৎসিত ব্যাঙের রূপ নেবে, তাই সে ওটাকে পুড়িয়ে ফেলল। ওই সময় সূর্য অস্ত যাচ্ছিল। শূন্য থেকে নেমে আসা একখণ্ড সবুজ মেঘের মতোই সেই তরুণ যুবক ঘোড়া ছুটিয়ে এলো। মেয়েটাকে খোলস পোড়াতে দেখে সে বিবর্ণ হয়ে উঠল এবং আগুন থেকে খোলসটাকে ছিনিয়ে নেওয়ার জন্য সে ঘোড়ার পিঠ থেকে ঝাঁপিয়ে পড়ল। তখন অনেক দেরি হয়ে গেছে, একটি মাত্র পা ফুটতে বাকি। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল এবং ঘরের সামনেই খোঁড়াতে খোঁড়াতে বড় পাথরের উপর আছড়ে পড়ল। একটা প্রচণ্ড ভীতি মেয়েটাকে পেয়ে বসল। সে তার স্বামীকে ঘরে নিয়ে যেতে সাহায্য করতে দৌড়ে এলো। দুঃখিত স্বরে সে ব্যাঙকে বলল, প্রিয় স্বামী, তুমি সত্যিই একজন সুন্দর পুরুষ এবং এত ভালো একজন শোয়ার। তুমি ব্যাঙ হয়ে থাকতে চাও কেন? অন্য মেয়েদের স্বামীরা তো মানুষ, কিন্তু তুমি আমার স্বামী একটা ব্যাঙ। তুমি কি বুঝো না এতে নিজেকে আমার কত অসুখী মনে হয়? যুবকটি জবাব দিল, কন্যা, শেষ পর্যন্ত তুমিও অধৈর্য হয়ে পড়লে। তুমি যা করেছ এতে বড্ড তাড়াহুড়া করে ফেলেছ। আমার শরীরে উপযুক্ত শক্তি সঞ্চার হওয়ার পূর্ব পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত ছিল, এবং তাহলে আমরা দুজনে একত্রে সুখে জীবনযাপন করতে পারতাম। এখন আমি আর বাঁচব না, জনসাধারণেরও সুখ শান্তি হবে না। মেয়েটি জিজ্ঞেস করল, তাহলে কি আমি অন্যায় করেছি? যুবকটি উত্তর দিল, এটা তোমার দোষ নয়। আমি নিজেই সচেতন ছিলাম না। আমি নিজের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি মা ধরিত্রীর সন্তান, একজন সাধারণ মানুষ নই। যথেষ্ট শক্তি অর্জন করতে পারলে আমি নিজ পায়ে দাঁড়িয়ে জনগণের কল্যাণার্থে কাজ করতে পারতাম। আমি এমন একটা জগৎ দেখতে চাই যেখানে দরিদ্র জনগণ ধনীদের দ্বারা পদদলিত না হয়। আমি এমন পথ বের করতে চাই যাতে করে আমরা সহজেই আকর্ষণীয় বেইজিংয়ে পৌঁছতে পারি এবং হানবাইদের সঙ্গে আমাদের গরু ভেড়ার বিনিময়ে শস্যকণা পেতে পারি। কিন্তু আমি এতটা বয়স্ক নই এবং প্রয়োজনীয় শক্তি অর্জন করতে পারিনি। ব্যাঙের খোলস ব্যতীত আমি এখনও ঠান্ডা রাত কাটাতে পারি না, তাই দিনের আগমনের পূর্বেই আমি মারা পড়ব। পূর্ণ শক্তি অর্জন করতে পারলে আমার জন্য যথেষ্ট উষ্ণ থাকত এবং আমি বেঁচে থাকতে পারতাম, কিন্তু এখনও যথেষ্ট বাকি। আমি এই দুনিয়ায় এখন টিকে থাকতে পারবো না। আজ রাতে অবশ্যই মার কাছে ফিরে যাচ্ছি। একথা শুনে মেয়েটির চোখে অশ্রুতে ভরে উঠল। তখন এত করুণ সুরে মেয়েটি কাঁদতে লাগলো যে শেষ পর্যন্ত যুবকটি তার দুর্বল হাত দিয়ে মেয়েটির একটি হাত তুলে ধরে বলল, আমার প্রিয় জীবনসঙ্গিনী, এভাবে দুঃখ করো না। আমাকে যদি বাঁচাতে চাও তবে এখনও তোমার করণীয় কিছু আছে। পশ্চিম দিকে অঙ্গুলে নির্দেশ করে সে বলল, একমাত্র সৃষ্টিকর্তার ইচ্ছা ও অনুমোদন থাকলেই তা করা যেতে পারে। এখনও সময় আছে। আমার ঘোড়াটায় আরোহণ করো, কেননা এটা অত্যন্ত দ্রুতগামী। সেই তোমাকে পশ্চিমে নিয়ে যাবে। সেখানে লাল মেঘের মাঝে একটি স্বর্গীয় হল অবস্থিত। সেখানে গিয়ে সৃষ্টিকর্তার নিকট কাতর প্রার্থনা জানাও। জনসাধারণের সুখের নামে তার কাছে 3টি বিষয়ে আবেদন পেশ করো। দিনের আগমনের পূর্বেই তার প্রতিশ্রুতির জন্য প্রার্থনা জানাও। স্মরণ রেখো, প্রথমটা হলো মানুষকে যেন আর ধনী এবং দরিদ্র এই 2 শ্রেণীতে ভাগ করা না হয়। দ্বিতীয়টি হলো সাধারণ মানুষ যেন রাজার দ্বারা অত্যাচারিত না হয়। এবং তৃতীয়টি হলো এমন যেন কিছু হয় যার ফলে আমরা বেইজিং যেতে পারি ও আমাদের গরু ভেড়ার বাজার পাই, এবং হানবাইদের নিকট থেকে যেন আমাদের মুখ্য সামগ্রী ক্রয় করতে পারি। সৃষ্টিকর্তা যদি প্রতিশ্রুতি দেন তবে উষ্ণ ও আরামদায়ক জীবন হবে আমাদের,
এবং ব্যাঙের খোলস ছাড়াই রাতেও আমি বেঁচে থাকতে সক্ষম হব, তাহলে আমাকে মরতে হবে না। তৎক্ষণাৎ মেয়েটি লাফ দিয়ে ঘোড়ায় আরোহণ করল এবং ঘোড়াটিও জোর কদমে চলতে লাগলো। মনে হচ্ছিল মেয়েটি যেন শূন্যে উড়ে চলেছে। তার পাশ দিয়ে বাতাসের শো শো শব্দ বয়ে চলছিল। সে একের পর এক সাদা মেঘগুলোকে অতিক্রম করে চলছিল। অবশেষে সে সূর্যের মতো গোলাপি স্বর্ণের আলো বিচ্ছুরণকারী স্বর্গীয় প্রাসাদে এসে উপস্থিত হলো। ভেতরে প্রবেশ করে সে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানালো। তার একাগ্রতায় সৃষ্টিকর্তা বিচলিত হলেন এবং তার প্রার্থনা মঞ্জুর করলেন। সৃষ্টিকর্তা তাকে বললেন, তোমার একনিষ্ঠতা দেখে আমি তোমার সকল প্রার্থনা মঞ্জুর করলাম, কিন্তু দিনের আগমনের আগে তোমাকে প্রতিটি ঘরে অবশ্যই এই সংবাদ পৌঁছে দিতে হবে। ভোরের আগে যদি সকল মানুষ এই সংবাদ শুনতে পায়, তবেই তোমার সকল অনুরোধ পূরণ করা হবে। এই সকল এলাকায় তখন আর এতটা ঠান্ডা থাকবে না এবং তোমার স্বামী ব্যাঙের খোলস ছাড়াই রাত্রি যাপন করতে পারবে। মেয়েটি আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে বিলম্ব না করে ঘোড়ায় উঠল এবং দিবা আগমনের পূর্বে প্রতিটি পরিবারে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য গৃহ অভিমুখে রওনা হলো। যখন সে উপত্যকায় প্রবেশ করল, তার পিতা জংবেন তখন দুর্গের গেটের সামনে দাঁড়িয়ে। তার মেয়েকে ঘোড়া ছুটাতে দেখে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, মা, কোনো কিছু ঘটেছে? তুমি কেন শেষ রাত্রে ঘোড়া ছুটিয়ে চলছ? মেয়েটি জবাব দিল, হ্যাঁ বাবা, বাস্তবিকই একটা কিছু ঘটেছে। সৃষ্টিকর্তা এক বিস্ময়কর প্রতিশ্রুতি দিয়েছেন। সকল মানুষকে এক সংবাদ পৌঁছে দিতে আমি এখন প্রত্যেকটি ঘরে যাচ্ছি। জংবেন বললেন, এত তাড়াহুড়ো কিসের? থামো, দেবতা কি প্রতিশ্রুতি দিয়েছেন আমাকে বলো। মেয়ে জবাব দিল, বাবা, এখন থামার সময় নেই, তোমাকে পরে বলবো। তার বাবা বললেন, না বললে চলবে না, আমি তো জংবেন, তাই নয় কি? প্রথমে আমাকেই বলতে হবে। এই বলে তিনি সিঁড়ি বেয়ে নেমে এলেন এবং ঘোড়ার লাগামে হাত দিলেন। মেয়েটি জানত এখান থেকে তার শিগগির বিদায় নেওয়া উচিত, তাই তাকে সব কিছু বলল। সে শুরু করল। সৃষ্টিকর্তা তিনটি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রথমটি হলো ধনী এবং দরিদ্রের মাঝে কোনো পার্থক্য থাকবে না। জংবেন ভ্রু কুঞ্চিত করে চিৎকার করে বলে উঠলেন, ধনী দরিদ্রের মাঝে কোনো পার্থক্য যদি না থাকে, তবে মানুষের পদমর্যাদায়ও কোনো পার্থক্য থাকবে না। তখন কেমন করে তোমার বোনদের বিয়ের উপঢৌকনের ব্যবস্থা হবে? ঘোড়ার লাগামটিকে তিনি আরও শক্ত করে ধরলেন। পরবর্তী বিষয় হচ্ছে, জনসাধারণ রাজকর্মচারীদের দ্বারা অত্যাচারিত হবে না। প্রকৃতপক্ষে তারা রাজকর্মচারীদের দ্বারা অত্যাচারিত হয়। তখন আমাদের কাজগুলো কে করবে? তার কণ্ঠ প্রায় রুদ্ধ হয়ে এলো। অতঃপর তিনি জানতে চাইলেন, তৃতীয় প্রতিশ্রুতিটি কী ছিল? এমন একটি ব্যবস্থা হবে যার ফলে হানবাইদের নিকট আমাদের গরু ভেড়া বিক্রয়ের জন্য আমরা বেইজিং যেতে পারব। বাবা, এসব কিছু বাস্তবে পরিণত হলে চমৎকার হবে। এলাকাটা উষ্ণ হবে, যার ফলে। কিন্তু জংবেন শেষ পর্যন্ত শুনতে চাইলেন না। তিনি বলে উঠলেন, এসব হচ্ছে অর্থহীন আলাপ। আমাদের গরু ভেড়া নিয়ে আমরা বেশ আছি, কেনই বা আমরা হানদের নিকট থেকে আমাদের খাদ্যশস্য সংগ্রহ করতে যাব? এগুলো নিশ্চয়ই সৃষ্টিকর্তার নির্দেশ নয়। আমি এসব কথার এক বর্ণও বিশ্বাস করি না। তোমাকে আমি এসব কথা জনসাধারণের কাছে বলতে দেব না। মেয়েটি কেঁদে উঠল, বাবা, এখন আর অপেক্ষা করতে পারি না, আমাকে যেতে দাও। সে ঘোড়ায় চড়ার চেষ্টা করল, কিন্তু তার বাবা বাধা দিল। হতভাগ্য মেয়েটি উৎকণ্ঠায় দিশেহারা হয়ে পড়ল এবং উম্মাদের মতো বাবার সঙ্গে কথা কাটাকাটি করতে লাগল। ঠিক এই সময়ে মোরগের ডাক শোনা গেল। লাফ দিয়ে মেয়েটি উঠে পড়ল এবং ঘোড়া ছুটিয়ে চলে যেতে চাইল, কিন্তু জংবেন তখনও ঘোড়াটাকে আটকে রাখল। হাঁফাতে হাঁফাতে জংবেন মেয়েকে লক্ষ্য করে চিৎকার করে বলল, তুমি কি উন্মাদ হয়ে গেছো? তুমি কি চাও? কোনো উপঢৌকন ছাড়া তোমার বোনদের বিয়ে হোক? তুমি তোমার বাবাকে হেয় করতে চাও, যাতে করে তার নিজের কাজ তিনি নিজে করেন? কে আমার ঘুরু বেড়া চড়াবে? কে করবে জমি চাষ? সত্যি কি তুমি উন্মাদ? মেয়েটি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। দ্বিতীয়বারের মতো মোরগ ডেকে উঠল। তখনও মেয়েটি জংবেনের হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য চেষ্টা করছিল। ব্যাপ্রবা হয়ে সে ঘোড়ার পিঠে কষাঘাত করল। জংবেনকে মাটিতে নিক্ষেপ করে ঘোড়াটি শূন্যে উঠে গেল।
উপত্যকার প্রথম বাড়িতে যখন মেয়েটি এসে পৌঁছল, তখন তৃতীয়বারের মতো মোরগ ডেকে উঠল। উষার অভ্যুদয় ইতিমধ্যেই আকাশকে আলোকিত করে ফেলেছে এবং গোটা কয়েক পরিবার মাত্র সৃষ্টিকর্তার প্রতিশ্রুতি শুনতে পেয়েছে। নৈরাশ্যে মেয়েটির অন্তর ছেয়ে গেল। সে কৃতকার্য হতে পারেনি, অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসা ছাড়া তার আর কোনো গতি ছিল না। সে দেখতে পেল দুজন বুড়ো মানুষ হতভাগ্য যুবকটির পাশে বসে কাঁদছে এবং তার শাশুড়ি মৃতের জন্য প্রার্থনা করছে। সব কিছু বৃথা। সে তখন নিজেকে ও বাবাকে দোষারোপ করে অজোরে কাঁদতে লাগলো। ব্যাঙের কবর হলো পাহাড়েরই একটি পথে। মেয়েটি সন্ধ্যা হলেই কান্না জুড়ে দিত। এভাবে কাঁদতে কাঁদতে সে নিজেই পাথর হয়ে গেল।